আমরা আন্দোলনটা করছি মেনলি 19 মে যে প্রহসনমূলক একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিসিবিএস কর্তৃক, সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলনের মেইন বিষয়বস্তু যেটা ছিল সেটা হলো তাদের আমাদের দুইটা বিজ্ঞপ্তি খুব খারাপ লেগেছে ভিতরের নোটিশে। সেটা হলো যে 1000 জন শুধুমাত্র এফসিপিএস চিকিৎসক ভাতা পাবেন এবং তারা উপজেলায় 2 বছর ট্রেনিং করবেন। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা এটা মেনে নিলেও বাকি যে দাবিগুলো রয়েছে, আমাদের আরও 5টি দাবি, সেটা তারা এখনও মানেনি। সেটা হলো বিসিএস এর বয়সসীমা 32 থেকে 34 বছর করতে হবে স্বাস্থ্য ক্যাডারে। ইন্টার্ন চিকিৎসকদের বেতন 20,000 থেকে 30,000 টাকা করতে হবে। এফসিপিএস পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের বেতন 35,000 থেকে 50,000 টাকা করতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় নিশ্চিত করতে হবে কর্মস্থলে যেন ডাক্তারদের কেউ মারধর না করতে পারে বা কোনো হেনস্থা না করতে পারে, সে বিষয়ে দেখতে হবে। যারা কোয়াক রয়েছে, ডিএমএফ, এলএমএফ, ম্যাটস, অনেকেই তাদের নামের পিছনে ডাক্তার ব্যবহার করে, সুতরাং ডাক্তারদের সারা বাংলাদেশে মেজর ভাবে তাদের দুর্নাম হয়, তো সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিসিএস এর এফসিপিএস এর যে পরীক্ষা ফি, সেটা এখন 11,000 টাকা, সেটাকে আমরা কমিয়ে 500 বা 1,000 টাকা চাই। এগুলো আমাদের যৌক্তিক দাবি। না হলে আমাদের আন্দোলন চলতে থাকবে। আজকে কথা রয়েছে যে ইন্টার্ন প্রতিনিধি যারা ভাইরা রয়েছেন তারা আজকে ডিজি হেলথ এবং উপর মহলের সাথে তাদের বৈঠক রয়েছে, তারপরে আমরা জানতে পারবো। তারপরে নির্ভর করবে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা কেন্দ্রীয় একটা ডিসিশনে আমরা উপনীত হব। সেটার উপরে নির্ভর করবে, আজকে বৈঠকের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আমাদের কর্মসূচি। আমরা কঠোর কোনো পদক্ষেপে যাব কি যাব না সেটা নির্ভর করবে তার উপরে। আমাদের যে আন্দোলন সেটা শুরু হয়েছে 19 মে বিসিপিএস কর্তৃক যে প্রহসনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা আমরা সকলেই জানি যে প্রথম 1000 জন এফসিপিএস ট্রেনিদেরকে বেতন দেওয়া হবে, বাকিদেরকে বেতন দেওয়া হবে না। এর প্রেক্ষিতে আমাদের যে আন্দোলন সেটা শুরু হয়েছে এবং এর সাথে আমাদের 6 দফা দাবি যুক্ত হয়েছে এবং এই আন্দোলনটা বেগবান হয়েছে গত 5 দিন থেকে। গতকাল থেকে আমাদের সারা বাংলাদেশে যে ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারা সকলেই কর্মবিরতি ঘোষণা করেছে। পাশাপাশি আমাদের যে এমবিবিএস এর সকল ক্লাস পরীক্ষা বর্জন করা হয়েছে, কমপ্লিট শাটডাউন, এবং এই আন্দোলন চলতে থাকছে। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো সঠিক এই 6 দফা দাবির ক্ষেত্রে আমাদের নির্দেশনা না আসছে, উপর মহল থেকে আমাদেরকে আশ্বস্ত করা না হচ্ছে, এই আন্দোলন চলতে থাকবে এবং আরও বেগবান হবে। ইন্টার্ন চিকিৎসকরা গতকালকে থেকে যে আন্দোলন করছে, তাদের হাসপাতালে সরাসরি চিকিৎসা ব্যবস্থায় খুব বেশি প্রভাব পড়ছে সেটা আমি বলবো না, কারণ আমাদের ইন্ডো মেডিকেল অফিসার বা এসএমএসি যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু যেটা হচ্ছে যে যেই অনুযায়ী আমাদের সেবা প্রদান করার কথা বা যেই অ্যাম্পলিটিউডে আমাদের সেবা প্রদান করার কথা, আমরা হয়তো সেটা পাচ্ছি না। কারণ ইন্টার্নি ডক্টরদের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিছুটা হলেও তো ব্যাহত হচ্ছে, অর্থাৎ কাজের পরিধি কমে আসছে। আপনি মানুষ যে সেবা পাচ্ছেন এমন না, কিন্তু যেই পরিমাণে বা যে গতিতে মানুষের সেবা পাওয়ার কথা সেই গতিতে হয়তো পাচ্ছে না। অবশ্যই পড়বে, কারণ হচ্ছে আমাদের যে জনবল, সেই জনবল তো এমনিই কম। সেই বিদ্যমান জনবল দিয়ে আমরা সেবা দিচ্ছি এমন না। আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন ব্যাহত হচ্ছে কিনা, রুগীরা সেবা পাচ্ছে, কার্যক্রম ব্যাহত হচ্ছে না, কিন্তু যেই কলেবরে পাওয়ার কথা সেখান থেকে অবশ্যই কলেবর কমে এসেছে। চিকিৎসক আছেন কতজন বলতে, আসলে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে তো স্টাফ দুই মিলে কাজ করে। এক কাছে কলেজ থেকে অধ্যাপক স্যাররা, সহকারী অধ্যাপক থেকে প্রফেসর পর্যন্ত, আর এখানে আমাদের মেডিকেল অফিসার, রেজিস্ট্রার, আইএমও। তো এক্স্যাক্টলি সংখ্যাটা এই মুহূর্তে তো বলা আমার জন্য একটু ডিফিকাল্ট। আনুমানিক প্রায় অ্যারাউন্ড 150-র মতো আমাদের মেডিকেল অফিসার্স আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে। হ্যাঁ, তো ওনারা তো কাজ করে যাচ্ছেন। আর ট্রেনি আছে কিছু অনারারি ট্রেনি, যারা বেতনবিহীনভাবে কাজ করেন, আমাদের এখানে ট্রেনিং করেন, এরকম অনারারি কিছু ট্রেনি আছে। তো এদের সংখ্যাটাও প্রায় 50-র মতো। তো ওনারাও কিন্তু স্ট্রাইকে আছেন। অনারারি যারা আমাদের সরকারি চাকরি যারা করছেন না তারাও স্ট্রাইকে আছেন, পাশাপাশি আমাদের যারা ইন্টার্ন তারা তো স্ট্রাইকে আছেন। আর ইন্টার্নদের সংখ্যাটা এই মুহূর্তে সব মিলিয়ে প্রায় 250-র মতো হবে। অ্যারাউন্ড 150 বলতে মানে ওরাও স্ট্রাইকে আছে। তো সব মিলিয়ে আর কি, শুধুমাত্র এখন আমাদের সরকারি রাজস্ব বিসিএস ক্যাডার কর্মকর্তা যারা, ওনারাই শুধু সার্ভিসে আছেন এই মুহূর্তে, এবং ওনারা ওনাদের সেবা প্রদান করছেন। বলবো আচ্ছা, যে আমাদের যদি আমরা হামের পরিসংখ্যান দেখি, আমাদের গত 24 ঘন্টায় হামের রোগী ভর্তি হয়েছে 36 জন, 36। আর আমাদের গত 24 ঘন্টায় হামের রোগী ছুটি হয়েছে 43 জন। আর আজকের দিনে হামের রোগী আমাদের আইসোলেশনে ভর্তি আছে 128 জন। 128 জন রোগী চিকিৎসাধীন আছে। আর গত 24 ঘন্টায় রোগী মারা গিয়েছে একজন মারা গিয়েছে। জি, ডেফিনেটলি আমাদের যদি এটা বলতে হয়, আসলে আমাদের যৎ সামান্য বলতে
তার চেয়েও কম কিছু আর কি। আমাদের এখানে পেডিয়াট্রিক্সের অনুমোদিত বেডের সংখ্যা হচ্ছে 70। তো সেই অনুমোদিত 70 বেডের অ্যাগেনস্টে গিয়ে আমরা সেবা দিচ্ছি প্রায় 750-800 এরকম পেশেন্ট থাকে আমাদের। তো যেটা হচ্ছে শয্যা সংখ্যা 10 গুণ। তো আসলে যেটা হচ্ছে এইভাবে সেবা দিতে গিয়ে আমাদের যারা সেবা প্রদানকারী, আমাদের চিকিৎসক, নার্স, আমাদের ওয়ার্ড বয়, MLSS, আয়া, এদের উপরেও প্রেশার পড়ছে। অ্যাট দ্য সেম টাইম যেই রুগীরা আমাদের কাছে সেবা গ্রহণ করতে আসে ওনাদেরও দেখা গেছে যে এক বেড 4 জনেরও শেয়ার করতে হচ্ছে। তো ওনাদেরও কষ্ট হচ্ছে, সবাইকেই কষ্ট করতে হচ্ছে। কিন্তু দিন শেষে আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বাদে দক্ষিণাঞ্চলে মানুষের ওইভাবে যাওয়ার জায়গা নেই, ওনারাও যেতে পারছে না, আর আমাদেরও এই মানুষগুলোকে ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই। তো শত কষ্টের মাঝেও আমাদেরও কষ্ট হচ্ছে, ওনাদেরও কষ্ট হচ্ছে। এই শত কষ্টের মাঝেও আমাদের সেবা দিতে হচ্ছে। আল্লাহর রহমতে মানুষ সুস্থ হয়ে বাড়িও যাচ্ছে, হয়তো কিছু মানুষ চিকিৎসক হিসেবে হাম প্রতিরোধে আমার একটাই বলার, সেটা হচ্ছে এখনও যে বাচ্চারা নন ভ্যাকসিনেটেড আছে বাবা মাদের অনুরোধ করব বাচ্চাদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসেন। কারণ আমি ব্যক্তিগতভাবে আমার চিকিৎসা জীবনে প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি, প্লাস আমাদের হামের আইসোলেশন ওয়ার্ডে ঘুরেও যেটা দেখছি, যারা আক্রান্ত হচ্ছে তাদের একটা বড় অংশই আসলে নন ভ্যাকসিনেটেড। তো নন ভ্যাকসিনেটেড বাচ্চারা যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের আওতায় নিয়ে আসেন। আর এখনও যেহেতু মহামারীটা চলছে, এখনও আমরা হাম থেকে বেরোয় আসতে পারিনি, তো সেক্ষেত্রে যে বাচ্চারা একেবারেই ছোট, ভ্যাকসিনেটেড না, এই বাচ্চাদের নিয়ে আমরা একটু পাবলিক গ্যাদারিং যেখানে আছে, জনসমাগম বেশি আছে, এই জায়গাগুলোটা অ্যাভয়েড করে চললে আমাদের জন্য ভালো হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।